সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় পর্বে জয়েস ট্রাভেলগ সবাইকে স্বাগত জানাচ্ছে। আসুন দেখে নিই আগের পর্বে আমরা কিভাবে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে করে মানকিম আড়িতারে পৌঁছালাম তার ঝলক। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক সকাল 5:55 হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে দিল। পরিবার সহ আমার ভ্রমণ সঙ্গীরা। এর মধ্যেই বন্দে ভারতে সার্ভ করা হয়ে গেল নন ভেজ ব্রেকফাস্ট। ট্রপিকানা জুস, আমুল বাটার ছেড়ে অস্মিতের কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিল ওই ব্রেডের ওপরে লেখা মিলস অন হুইলস, ওটাই ও বারবার বলছিল। বাঁদিকে দেখতে পাচ্ছেন ফারাক্কা ড্যামের একটা অংশ। এবার শুরু হলো ফারাক্কা ব্যারেজের জল আর জল। আরও একটা নদীর ওপর দিয়ে যাচ্ছে ট্রেন। দূরে বারসই জংশন আসতে না আসতেই পেয়ে গেলাম লাঞ্চ। এনজেপি থেকে এই রাস্তা নাকি 6 লেন হবে। আগের পর্বেই দেখেছিলাম NH10 ধসের কারণে বন্ধ থাকার জন্য আমাদের লাভা হয়ে আড়িতার পৌঁছাতে হয়েছিল। এ পথের উপরি পাওনা ছিল সমতলের চা বাগান। এনজেপি থেকে NH10 ধরে আড়িতার যেতে 108 কিলোমিটার দূরত্ব, কিন্তু লাভা হয়ে ঘুরে গেলে দূরত্ব প্রায় 120 কিলোমিটার। কিন্তু পথের ক্লান্তি ভুলে গেলাম এই সুন্দর চা বাগান দেখতে দেখতে। লাভা হয়ে ঘুরপথে আড়িতার পৌঁছানোর জন্যই আমাদের উপরি পাওনা হয়েছিল এমন সুন্দর চা বাগান, সমতলের চা বাগান। আমরা সমতলের মানুষরা বোধহয় এই জন্যই পাহাড়ি পথে চা বাগান দেখতে এত পছন্দ করি, চোখটা কি আরাম পায়। এটা ছিল আড়িতারের হোমস্টের বারান্দা। সিল্ক রুট টিমের একসাথে ব্রেকফাস্ট থেকে একটুখানি সিঁড়ি বেয়ে উঠে আমরা মানকিম ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের আড়িতার মানকিমের হোমস্টে। এইটা হচ্ছে আমাদের রুম, আর এই পোর্শনটা হচ্ছে কিচেন। ফুল গাছ আছে যেমন পাহাড়ি জায়গায় সব জায়গাতেই থাকে। আজকে একদম ক্লাউডে ভর্তি। মানকিমের সুন্দর হোমস্টের সামনে ছবি তুলে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আজকের সাইট সিনের জন্য আড়িতার মনাস্ট্রির উদ্দেশ্যে। এবার আসুন দেখে নিই আজকের পর্বে আমরা কি কি দেখব। আড়িতার লেক, কিউখোলা ফলস। আড়িতার মনাস্ট্রি সকাল 10টায় বন্ধ হয়ে গেছিল, আমরা তাই ভিতরে যেতে পারিনি, কিন্তু প্রেইং হুইলটা অস্মিত ঘুরিয়েছিল। সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় পর্বে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছে জয়েস ট্রাভেলগ। আসুন এই পর্ব শুরু করা যাক। আড়িতার মনাস্ট্রির ফ্রন্ট ভিউ। আড়িতার গুম্ফা ঐতিহ্যবাহী স্থাপত্য দ্বারা অলঙ্কৃত, তিব্বতী বৌদ্ধ ধর্মের কর্ম কাগ্যু বংশের অন্তর্গত। চলুন উপর থেকে দেখা আড়িতার লেকের কাছে যাই এবার আমরা। আড়িতার মনাস্ট্রি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে চলে এলাম আড়িতার লেক, যার আরেক নাম ঘাটি শো। আড়িতার লেক বা লামাপোখরি বা ঘাটি শো কিন্তু পূর্ব সিকিমের একমাত্র ন্যাচারাল লেক যেখানে বোটিং করতে অ্যালাউ করে সিকিম গভর্নমেন্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4600 ফিট বা 1400 মিটার উচ্চতায় এই লেক অবস্থিত। লেকের চারপাশ পরিক্রমা করাকে পবিত্র মনে করা হয়। সবুজ পাইন গাছে ঘেরা এই আড়িতার লেকের শেপ কিন্তু পায়ের জুতোর মতো। যদি ওপর থেকে ভিউটা আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন পায়ের জুতোর যেমন ন্যাচারাল কয়েকটা কার্ভ আছে, ঠিক সেরকমই কার্ভ আছে এই আড়িতার লেকে। এই আড়িতার লেকের জলের রং এত সবুজ কেন? অস্মিতের এই প্রশ্নের উত্তরে ওকে বোঝাতে চেষ্টা করলাম যে লেকের জলে যে শৈবাল বা অ্যালজি আছে তাদের গায়ের রঙের জন্যই এই লেকের জলটা এত সবুজ। সুন্দর বাঁধানো পথ দিয়ে কিন্তু আপনারা লেকের চারপাশটা একবার পরিক্রমা করতেই পারেন। ক্লান্তি বোধ হলে দেখুন আমব্রেলা করা আছে, বসার জায়গা রয়েছে, ওখানে একটু বিশ্রাম নিতে পারেন।
আর একটু সামনে এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন বোট। এই দেখুন, বোটের সামনে আমরা এসে গেছি। এখানে চাইলে আপনারা বোটিং করতে পারেন। 1120 ফুট লম্বা এবং 240 ফুট চওড়া এই লেকের সামনে আমরা সবাই কিছু ছবি তুললাম। আড়িতাল লেক থেকে কিউখোলা ফলসের দূরত্ব 25 কিলোমিটার। সময় লাগা উচিত মোটামুটি 50 মিনিট, কিন্তু মাঝে আপনাদের রংলিতে পারমিট করতে হবে, টুকিটাকি কেনাকাটা করতে পারেন। তাই সেগুলো করে আমরা চলে এলাম 100 ফুট উঁচু কিউখোলা ফলস দেখতে, একেবারেই রাস্তার ধারে। তাই গাড়ি থেকে নেমেই আপনারা দেখতে পারবেন, সঙ্গে বয়স্করা থাকলেও দেখতে পারবেন। ওঠার বা হাঁটার তেমন কোনো ব্যাপার নেই। আর যেহেতু এটা আপনাদের কদমচেন বা জুলুক যাওয়ার পথেই পড়বে, তাই এটা দেখা অবশ্যই উচিত বলে আমি মনে করি। কিউখোলা ওয়াটারফলসের জলের শব্দ শুনতে পাচ্ছেন? কিউখোলায় একটা ছবি। কিউখোলা ওয়াটারফলস থেকে জুলুকের স্নো লাইন রিসর্টের দূরত্ব মাত্র 18 কিলোমিটার হলো, পৌঁছাতে কিন্তু প্রায় দুপুর 2টো বেজে গেল। লাঞ্চ শেষ করতে না করতেই শুরু হলো তুমুল শিলাবৃষ্টি। মুহূর্তের মধ্যেই দেখলাম যে চারপাশটা সাদা হয়ে গেছে। কিছুক্ষণ পরে বুঝতে দেরি হলো না যে ওগুলো সবই স্নো। মানে শিলাবৃষ্টি থেকে শুরু করে স্নোফল কখন যে শুরু হয়ে গেছে বুঝতেই পারিনি। প্রবল প্রাকৃতিক দুর্যোগের SMS বারবার আমাদের সকলের মোবাইল ফোনেই আবহাওয়া দপ্তর পাঠাচ্ছিলেন। প্রবল প্রাকৃতিক দুর্যোগে ইলেকট্রিসিটি চলে গেল, যা আর পরদিন পর্যন্ত আসেনি। ফলে ঘর গরম রাখার জন্য যে রুম হিটারটা নিয়েছিলাম সেটা আর কাজে এলো না। হোমস্টেতে 500 টাকা দিয়ে আপনারা যে কেউই রুম হিটার নিতে পারেন। ইলেকট্রিসিটি চলে গেলেও ইনভার্টার থেকে কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে লাইট জ্বলছিল। স্নো লায়ন রিসর্টে শুধুমাত্র একজন বয়স্ক ভদ্রমহিলা কি দুর্দান্ত হাতে কিচেন থেকে সব কিছু সামলাচ্ছিলেন, দেখে খুব ভালো লাগলো। গভীর রাত পর্যন্ত বারবার প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। জুলুক থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। একটু যেতে না যেতেই রাস্তার ধারে এত স্নো দেখে আমাদের মন দারুণ হয়ে গেল। যারা বলেন বরফ দেখতে ডিপ ফ্রিজ খোল না, তাদেরকে এই অনুভূতি বোঝানো যাবে না। অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্যে যেন সময় থেমে যাচ্ছে। গাড়ি এগিয়ে চলল।
এবারে অস্মিতের দুটো স্বপ্ন ছিল, বন্দে ভারতে চড়া আর স্নো নিয়ে খেলা। দুটোই তাহলে পূর্ণতা পেল। শুধু ছোটরাই নয়, বরফ রাজ্যে বড়দের উৎসাহ ছিল দেখার মতো। ইন্ডিয়ান আর্মি সেদিন আর গনেক ভিউ পয়েন্টের ওপরে গাড়ি ওঠার অনুমতি দেননি, তাই আমাদের আর নাথাং ভ্যালি এবার যাওয়া হলো না। কিছুটা মন খারাপ হচ্ছিল, কিন্তু অস্মিতের সাথে বরফ নিয়ে খেলতে খেলতে মন খারাপ যেন কোথাও উধাও হয়ে গেল। এখানে কিন্তু ব্যাকড্রপে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছিল। ফেরার আগে কিছু স্টিল ফটোগ্রাফি হলো। স্নো, আইস, বরফ যাই বলি না কেন, তার সাথে কিছুটা সময় কাটিয়ে আস্তে আস্তে আমরা পদমচেনের দিকে নেমে আসতে থাকলাম। এই যে নিচে বাড়িগুলো দেখতে পাচ্ছি, ওটাই জুলুক, ওখানেই আমরা গত রাত্রে ছিলাম। আর এখনো সামনে কিন্তু কিছুটা স্নো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি জুলুকের সেই বিখ্যাত জিগজ্যাগ রোড। নিচ থেকে গাড়ি এখনো আসছে। আকাশে কতগুলো নীলের ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, এছাড়াও নাম না জানা। তো সুন্দর প্রাকৃতিক পরিবেশে মানুষের যত্রতত্র অ্যালকোহলিক বেভারেজের বোতল ফেলে যাওয়াটাকে কিছুতেই মন মেনে নিতে পারছিল না। আবারও সেই জিগজ্যাগ রোড, কত পাকদণ্ডি পেরোতে হয়, পাহাড়ও ঠিক জীবনের মতো। নিচে জুলুক আর নিচ থেকে মেঘগুলো উঠে আসছে, কি দারুণ লাগছে। কনেক পয়েন্ট থেকে কিছুটা নামতেই পাওয়া গেল এই রডোডেনড্রন। কি সুন্দর না? রডোডেনড্রন গাছের নিচে ইয়াক ঘাস খাচ্ছেন। পথে ইয়াক দেখতে দেখতে চলে এলাম সাইলেন্ট ভ্যালি। পাইনের জঙ্গল, কোনো প্রবেশ মূল্য নেই, ভেতরে দোলনা আছে, আপনারা যেতেই পারেন। চলে এলাম পদমচেনে থাকার জায়গায়, সাইলেন্ট উড রিট্রিট। ভিডিও পজ করে কন্ট্যাক্ট ডিটেল নিয়ে নিতে পারেন। পাহাড়ি এই ছাগলছানাকে পদমচেনে সাইলেন্ট উড রিট্রিটে পেয়ে অস্মিত তো প্রায় সারা দিনটাই ওর সাথে কাটিয়ে দিল। অস্মিতের নাম দিয়েছিল গোটি। গোটি কিন্তু বারবার অস্মিতের কাছে চলে আসছিল, এমনকি ঘরেও ঢুকে পড়ছিল। রাহাত মুস্তাফিজের উড়নচণ্ডীর পংক্তিমালা আওড়ানোর লোভ সামলানো যাচ্ছে না। মেঘের খোঁজে আর কতকাল, আকাশ দেব পারি, দেখছো না ছাই চাতক হৃদয়, করছে আহাজারি, তৃষ্ণা কাতর সেই হৃদয়ে বাদল হয়ে নেমো, লুকোচুরি খেলা শেষে একটুখানি থেমো, একটুখানি আদর দিও ঠোঁটের পরে ঠোঁটে, চিরকালের ভিকিরির কি ওর চেয়ে বেশি জোটে, ওর চেয়ে বেশি আর কি আছে, নাই তো জানা নাই, আকাশ জুড়ে আকাশ কেবল, মেঘকে কোথা পাই। আশুতোষ রেমার মেঘ কবিতার দু চার লাইন মনে পড়ে যায়। মেঘ তুমি ভেসে বেড়াও অসীম শূন্যতায় অপসরা হয়ে, তাকিয়ে থাকি অবাক নয়নে তোমায় মোহিত হয়ে,
কিসের মায়ায় তোমার এই ছুটোছুটি, কেনই বা এই দুরন্তপনা? কত কিছুই ভাবি তোমায় নিয়ে, আঁকি মনে মনে নানা আলপনা। পদমচেনের বিকেলটা মেঘের আনাগোনা দেখতে দেখতে মন উড়ে চলল মেঘের সাথে। White clouds strolling since eternity, telling strange fables of grand olden dwellings with a world of ancient souls, when there was nothing but a fluid of light, a landscape of mist, and a suspended caravan of several ages. White cloud, now molding into somber faces, become storms sulking on the horizon. Thousands of melodies thrive above and underneath the land. White clouds course through hearts, surging in the plasma flow of vessels. ভিডিওটাকে দেখার জন্য জয়েস ট্রাভেলগ আপনাদের সবাইকে জানাচ্ছে অনেক ধন্যবাদ। পরের পর্বে দেখা হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির ঘুরে ঋষিখোলায়। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।